বিসমিল্লাহির রহমানির রহিম। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থী বন্ধু তোমাদের সবাইকে সুস্বাগতম। আমরা জৈব রসায়ন, রসায়ন কি একটা জিনিস, এই খুব মজার একটা সাবজেক্ট। ভিন্ন ওয়েতে ভিন্নজন ভিন্নভাবে ভিন্ন মতবাদ করে, ভিন্ন ওয়েতে। তাই আমি নিজের একটু চেষ্টায় রসায়নের কিছু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি। রসায়নটা কী আসলে, কীভাবে আসলো। রসায়ন মানিত রস মানিত মধু বা চিনি। আয়ন মানিত হচ্ছে কি, যে কোনো মূলের মধ্যে প্রতিস্থাপিত থাকবে, অর্থাৎ আয়ন থাকবে। রসে ভরা যে আয়ন, সেটি তো রসায়ন। আচ্ছা, এই রসায়নটা দুইটা প্রক্রিয়া, দুইটা সিকোয়েন্স, দুইটা পেতে হয়। আমাদের এই অধ্যায়ের মধ্যে আছে জৈব রসায়ন। তো জৈব রসায়নটাই কি আসলে? জৈব রসায়ন আসলে রসায়নের ধারণাটা অনেক প্রাচীন। জৈব রসায়ন সম্পর্কে মানুষের ধারণা অনেক প্রাচীন, খুব প্রাচীন, অর্থাৎ খ্রিস্টপূর্ব অনেক পূর্ব থেকে মানুষ চেষ্টা করে যেতেছিল রসায়নটা কীভাবে গবেষণা করবে, কীভাবে নিবে, কীভাবে আনবে এই রসায়ন সম্পর্কে। তার মধ্য থেকে মানুষ রসায়ন সম্পর্কে কিছু কিছু জিনিস ব্যবস্থা করেছিল। তার মধ্যে ভার্চুয়াল কিছু জিনিস ছিল, যেমন দেখছিল চিনি, প্রস্রাব, এগুলা সব কিছু, সাবানায়ন, এগুলা বলা হয়তো মানে, যেমন ইখু বা চিনি, যেমন ইখু বা চিনি। C6H12, C11H12O11, এটা ছিল চিনি। প্রস্রাব, প্রস্রাব থেকে ইউরিয়া, ছিল CONH2, ইউরিয়া। এবং সাবান থেকে গ্লিসারিন, এগুলো ছিল জৈব রসায়নের, অর্থাৎ জৈব রসায়নের কিছু অংশ। অর্থাৎ প্রথম ছিল চিনি, প্রস্রাব থেকে ইউরিয়া, এগুলো ছিল সাবান থেকে ইউরিয়ান। এখন এইগুলা যখন নাকি ফার্স্টে গবেষণাগারে তৈরি করা যাইতো, কিন্তু এটা কোনো অংশ পাওয়া যাইতো না, তাই এগুলোকে বলতো জৈব রসায়ন। কিন্তু 550 খ্রিস্টপূর্বে 150 খ্রিস্টপূর্বে পর্যন্ত শুধু মানুষের পরীক্ষাগারে এগুলোকে ব্যবহার করা যেত। 1828 সালে ফ্রেডরিক ভুলার নামের, অর্থাৎ এফ উলার নামের একজন বিজ্ঞানী, অজৈব রসায়নকে অ্যামোনিয়া সায়ানাইডের সাথে তাপ দিয়ে ইউরিয়া রূপান্তর করে। অর্থাৎ উনি গবেষণা করতেছিল, গবেষণার ভিতরে অ্যামোনিয়া সায়ানাইডকে তাপ দিয়ে ইউরিয়া সারে রূপান্তর করে। যেমন অ্যামোনিয়া পিবি, লেড সায়ানাইডকে NH, অ্যামোনিয়াম কার্বনেট CnO2, লেড কার্বনেটকে যখন নাকি সে তাপ দিল, অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া, NH4Cl। এই অ্যামোনিয়াম ক্লোরাইড যখন সে তাপ দিল, কথা বুঝছেন, লেড সায়ানাইডকে সে অ্যামোনিয়াম ক্লোরাইডটা যখন তাপ দিল পরে অ্যামোনিয়াম সায়ানাইড NH2CnO, অ্যামোনিয়াম সায়ানাইড নামের একটা যৌগ পাইল।
NH4CN অ্যামোনিয়াম সায়ানাইড নামের একটা যৌগ পেল, এর সাথে পিপি লেড ক্লোরাইড পেল, এর সাথে কী পেল? লেড ক্লোরাইড পেল। আবার বলতেছে অ্যামোনিয়াম সায়ানাইডকে যখন নাকি লেড সায়ানাইডকে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্বারা তাপ দিল, তাহলে তাদের আছে লেড সায়ানাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড তাপ দিলে এই যৌগটা এইটার সাথে এটা ক্লোরিন, অর্থাৎ প্রথমটার সাথে লাস্টেরটা চলে গেল, তাহলে লেড ক্লোরাইড চলে গেল। আর এখানে হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড, এই অ্যামোনিয়াম সায়ানাইডকে সে রয়ে গেল। এই অ্যামোনিয়াম সায়ানাইডকে যখন সে উত্তপ্ত যখন করলো তখন NH2 বন্ড CO বন্ড NH2, অর্থাৎ ইউরিয়া সার রূপান্তর হইল। কি রূপান্তর হইল? ইউরিয়া সারে রূপান্তর হইল। তখন থেকে বলা হতো জৈব যৌগকে শুধু গবেষণাগারে প্রাণীর দেহ থেকে পাওয়া যায় না, তার গবেষণাগারে তৈরি করা যায়। অধুনা জৈব রসায়নে বলতে লক্ষ লক্ষ কার্বনের যৌগ আছে। সকল যৌগই সাধারণত প্রাণী যৌগ থেকে হবে। জৈব রসায়নের এটা হচ্ছে রসায়ন, অর্থাৎ জৈব রসায়নের যে শাখায় অর্থাৎ জৈব যৌগ নিয়ে জৈব যৌগ বেসন নিয়ে আলোচনা করে সেটা জৈব রসায়ন বলা হয়। এখানে জৈব রসায়নের প্রথম অবস্থায় মূলত প্রাণীর দেহ থেকে এগুলো পাওয়া যেত। কী কী? ইখু, চিনি, প্রস্রাব থেকে ইউরিয়া সার, এছাড়া বিভিন্ন ধরনের পচন রোধের জন্য গ্লিসারিল আসিল, এই ধরনের পাওয়া যেত। কিন্তু একটা সময় পর 1828 খ্রিস্টাব্দে এফ উলার নামের একজন বিজ্ঞানী অর্থাৎ লেড সায়ানাইডকে আর অ্যামোনিয়াম ক্লোরাইডকে গবেষণাগারে যখন গবেষণা করতে গিয়ে যখন দেখা গেল তাদের মধ্যে তাপ দেওয়া হলো, বিক্রিয়া করা হইলো, তাহলে দেখা যাচ্ছে কি এই লেড সায়ানাইডকে আর অ্যামোনিয়াম ক্লোরাইডকে তাপ দেওয়ার ফলে তাদের মধ্য থেকে অ্যামোনিয়াম সায়ানাইড আর লেড ক্লোরাইড পাওয়া হলো। অ্যামোনিয়াম সায়ানাইডকে যখন আবারও তাপ দিল তার ইউরিয়া সার রূপান্তর হলো। এরপর থেকে প্রমাণিত হলো যে সাধারণত জৈব রসায়ন শুধু গবেষণাগারে মানে প্রাণীর দেহ থেকে পাওয়া যায় না, তারা গবেষণাগারে প্রস্তুত করা যায়। তাহলে জৈব রসায়নের সংজ্ঞা কি আসলে? জৈব রসায়নের সংজ্ঞা: উৎস নির্বিচারে কার্বনের যৌগসমূহকে জৈব যৌগ বলা হয়। উৎস নির্বিচারে কার্বনের যৌগসমূহকে সাধারণত বলা হয় জৈব যৌগ। কার্বনের সাধারণত যৌগগুলোতে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন সকল কিছু মিলেই যে যৌগ তৈরি করে সেইটাকে বলে জৈব যৌগ। আর কার্বন যৌগ ছাড়া কিছু কার্বনগুলির যৌগ ছাড়া কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার সায়ানাইড এগুলো অজৈব যৌগ। এগুলো কার্বনের সদৃশ্য হলে এগুলোকে বলে অজৈব যৌগ। তাহলে জৈব যৌগ হচ্ছে যেমন মিথেন, ইথেন এগুলো হচ্ছে জৈব যৌগ। মিথেন, ইথেন এগুলো কি জৈব যৌগ। CH4 মিথেন, CH3 বন্ড CH3, it is ethane, CH3 বন্ড CH2 বন্ড CH3, it is প্রোপেন। উৎস নির্বিচারে কার্বনের জাতক সমূহগুলো জৈব যৌগ। কিন্তু এখানে তো আছে কি CO2 কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, SO2 সালফার, এগুলোকে বলে অজৈব যৌগ। এগুলো কি বলে? কি অজৈব। তাহলে এগুলো হচ্ছে জৈব যৌগ, এগুলো হচ্ছে কি অজৈব যৌগ। আচ্ছা, জৈব রসায়নের সংজ্ঞা: রসায়নের যে শাখায় হাইড্রোকার্বন ও তাদের জাতক সমূহ নিয়ে আলোচনা করে তাকে জৈব রসায়ন বলা হয়। তো রসায়নের যে শাখায় এটা মুছে দিলাম। জৈব রসায়নের সংজ্ঞা: জৈব রসায়নের সংজ্ঞা: রসায়নের যে শাখায় কার্বনের জাতক নিয়ে আলোচনা করা হয়, কার্বনের জাতক সমূহ নিয়ে আলোচনা করে জৈব রসায়ন বলে। রসায়নের যে শাখায় কার্বনের জাতক
জাতক নিয়ে আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলা হয়। রসায়নের যে শাখায় কার্বনের জাতক নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় জৈব রসায়ন। কী রসায়ন? জৈব রসায়ন। এই জৈব রসায়নের ভিতরে অসংখ্য জৈব আছে। জৈব যৌগ, পানিতে দ্রবণীয় আর্দ্রতা, এই ব্যাপারগুলো সব যুক্ত থাকে। জৈব যৌগের শ্রেণীবিন্যাস। জৈব যৌগের শ্রেণীবিন্যাস জৈব যৌগকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, যেটা অ্যালিফেটিক মুক্ত যৌগ আর যুক্ত যৌগ, অর্থাৎ অ্যারোমেটিক। অ্যালিফেটিক যৌগ জৈব রসায়ন সংজ্ঞাটা গেল। জৈব রসায়ন অর্থাৎ জৈব যৌগ রসায়নের যে শাখায় কার্বনের জাতক সমূহকে নিয়ে আলোচনা করতে জৈব রসায়ন বলা হয়। জৈব যৌগের সংখ্যা অত্যাধিক সুবিধার জন্য কার্বন কঙ্কালের গঠন অনুসারে দুই ভাগে ভাগ করা যায়। জৈব যৌগের সংখ্যা অত্যাধিক। জৈব যৌগের সংখ্যা অত্যাধিক কার্বন কঙ্কালের উপরে ডিপেন্ড করে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়। আণবিক সংকেত ও কার্বন কঙ্কালের উপরে আণবিক সংকেত ও কার্বন কঙ্কালের উপর ভিত্তি করে দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। আচ্ছা, আণবিক সংকেত ও কার্বন কঙ্কালের উপরে ভিত্তি করে প্রধান দুটি ভাগে ভাগ করা যায়, যথা অ্যালিফেটিক মুক্ত শিকল যৌগ এবং চক্রাকার মুক্ত শিকল যৌগ। 1 নম্বর অ্যালিফেটিক মুক্ত শিকল যৌগ। 2 নম্বর চক্রাকার বা যুক্ত শিকল যৌগ। যুক্ত শিকল যৌগ। তাহলে অ্যালিফেটিক মুক্ত শিকল যৌগ, চক্রাকার যুক্ত শিকল যৌগ। তাহলে অ্যালিফেটিক মুক্ত শিকল যৌগ যে সকল যৌগগুলো হয় সাধারণত ভিন্ন ভিন্ন ওয়েতে হয়, ভিন্ন ভিন্ন ওয়েতে। অ্যালিফেটিক মুক্ত শিকল যৌগগুলো কীভাবে চক্রাকার হয়, একটু ভিন্ন ভিন্ন ওয়েতে হয়, সেটাকে আমরা যদি দেখতে চাই। যেমন CH3 বন্ড CH2 বন্ড CH3, এই যৌগটার নাম বলা হয় প্রোপেন। এটা যৌগের নাম কি হলে প্রোপেন। তাহলে এখানে যদি কার্বন সংখ্যা যদি বৃদ্ধি পারি তাহলে তো শিখে দাও CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, তখন এই যৌগটার নাম হয় বিউটেন। কি হয়? বিউটেন।
তাহলে এখান থেকে যদি নিচে একটা অংশ যদি নামায় দিই তখন এদের থেকে আইসোবিউটেন, এটাকে যদি নামায় দিই একটা, অর্থাৎ CH3 বন্ড CH2 বন্ড CH3, এখান থেকে একটা নিচে নেমে গেলে এখানে একটা দিলাম CH3, তখন এই যৌগটাকে বলা হবে আইসোবিউটেন। কি আইসোবিউটেন, অর্থাৎ যোগের সাথে তাল মিলে আস্তে আস্তে সেভাবে যাবে। এই হলো গা বিউটেন। কিন্তু শিকলের প্রকৃতি অনুযায়ী আবারও যৌগকে আবার দুই ভাগে ভাগ করা যায়। শিকলের প্রকৃতি অনুযায়ী যৌগকে আবার কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা। শিকলের প্রকৃতি অনুযায়ী আবার আমাদের কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। কীভাবে ভাগ করা যায়? সরল শিকল যৌগ, শাখা শিকল যৌগ। এক নম্বর হচ্ছে গা সরল শিকল যৌগ, দুই নম্বর শাখা শিকল যৌগ। অর্থাৎ আগে তো দুই ভাগে ভাগ করছে, এই দুই ভাগ থেকে আবারও শিকলের শাখা অনুসারে, শিকলের প্রকৃতি অনুসারে যৌগকে দুই ভাগে ভাগ করা যায়। একটা সরল শিকল যৌগ, একটা শাখা শিকল যৌগ। সরল শিকল যৌগ যে সকল যৌগে কার্বন পরমাণু পরপর যুক্ত একটি দীর্ঘাকার সরল শিকল গঠন করে। সোজাসুজি হবে, এটা সোজা হবে, এই ধরনের যৌগকে বলে সরল শিকল যৌগ। যেমন এটা CH3 বন্ড CH2 বন্ড CH3, তা এটা সরল শিকল যৌগ। এটা কি শিকল যৌগ? সরল শিকল যৌগ। এটাকে বলে প্রোপেন। যেটার নাম কি? প্রোপেন। আর যদি এখানে যদি বিউটেন, এটা আরেকটা যদি দেখি CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, এটার নাম হইতেছে গিয়ে বিউটেন। বিউটেন এটা হচ্ছে সরল শিকল যৌগ। কি যৌগ? সরল শিকল যৌগ। কিন্তু শাখাযুক্ত শিকল যৌগ যখন আসবে তখন নিচ দিকে চলে আসবে, শাখাটা নিচ দিকে চলে আসবে। শাখাযুক্ত যৌগ যখন যৌগ চলে আসবে, যেমন আমরা যদি শাখাযুক্ত যৌগ যদি চিন্তা ভাবনা করি, এটার যদি চিন্তা ভাবনা করি, যেমন CH3 বন্ড CH2 বন্ড CH3, তাহলে এখানে এটা না দিয়ে নিচে একটা দিয়ে দিলাম CH3, তখন এটা হলো আইসোবিউটেন। উচ্চারণটা হবে কি? আইসোবিউটেন। আইসোবিউটেন। যদি এটাকে যদি লিখি, এটাকে লিখি CH3 বন্ড CH2 বন্ড CH3, এটা যদি একটা শাখা যেখানে নামাই দিই CH3, তাই এখানে করতে 1 2 3 4 5টা আছে, 5টা প্রোপেন, আইসোপ্রোপেন। 1 2 3 4 5 পেন্টেন, পেন্টেন। অর্থাৎ এটা কিন্তু শাখা, এই শাখাগুলো থাকবে কই? নিচে থাকবে, উপরে থাকবে। এই জন্য এটার নাম হইতেছে আইসোপ্রোপেন, আইসোপেন্টেন, এভাবে যাবে। এটা হচ্ছে কি সরল শিকলযুক্ত যৌগের নামকরণ, শাখা শিকলযুক্ত যৌগের নামকরণ। সরল শিকলযুক্ত যৌগের নামকরণ, শাখা শিকলযুক্ত যৌগের চক্রাকার যুক্ত যৌগ, অর্থাৎ তাকে শাখাযুক্ত যৌগ। চক্রাকার, যেগুলো চক্রাকার আছে এগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। যেমন অ্যালিক্সাইটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ, হেটারোসাইক্লিক যৌগ। 1 নম্বর হতে পারে অ্যালিসাইট্রিক যৌগ, 2 নম্বর হতে পারে অ্যারোমেটিক যৌগ, 3 নম্বর হতে পারে হেটেরোসাইক্লিক যৌগ। অর্থাৎ
চক্রাকার যুক্ত যৌগকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যেটা অ্যালেক্সাইট্রিক যৌগ, অ্যারোমেটিক যৌগ, হেটারোসাইক্লিক যৌগ। অ্যালেক্সাইট্রিক যৌগ কাকে বলে? অ্যালেক্সাইট্রিক যৌগ কাকে বলে? চক্রাকার যুক্ত যৌগ অর্থাৎ অ্যালেক্সাইট্রিক যৌগ যে সকল যৌগের চক্রাকারে থাকবে, যেমন এভাবে 3 ভাবে আমরা যদি কেমন করে CH2 CH2 CH2, এটা কিন্তু ত্রিভুজ আকৃতি হলো। এটা কি হলো? ত্রিভুজ আকৃতি হলো। এটা এই জন্য এটাকে বলে সাইক্লোপ্রোপ। 3টা কার্বন থাকলে প্রোপেন, সাইক্লোপ্রোপেন। যদি 4টা থাকে, যদি 4টা যদি থাকে CH2 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 CH2, তাহলে আমরা সাইক্লোবিউটেন। এটা হচ্ছে অ্যালেক্সাইক্লিক যৌগ। অ্যারোমেটিক যৌগ হচ্ছে 6 পেগ দিয়ে আবদ্ধ হবে, 6টা কার্বন থাকবে। এই অ্যারোমেটিক যৌগগুলো পরে থাকবে 6টা কার্বন থাকবে। যেমন আমরা যদি এইভাবে যদি 6টা যদি কার্বন যদি অঙ্কন করে নিই, তাহলে হয়ে যাবে অর্থাৎ CH2 2 2 2, চারিদিকে যে 6টা করে কার্বন আছে, এই জন্য এর নাম করলে সাইক্লো, অর্থাৎ সাইক্লো হেক্সেন নিতে পারে অথবা বিউটেন নিতে পারে। সাইক্লো হেক্সেন অথবা বেনজিন। যেহেতু চক্রাকারে আছে, এই চক্রাকারটা যদি আমি এইভাবে সাজায় লিখি, এটার উপরে যদি একটা অ্যামোনিয়া মূলক দিয়ে দিই নাইট্রো, তখন এটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। আর এখানে কিন্তু CH2 শব্দের মধ্যে আছে, CS, তাহলে এটার নাম হচ্ছে নাইট্রোভেনজিন। এটা এর নাম নাইট্রোভেনজিন, হচ্ছে কি নাইট্রোভেনজিন। যদি এই মাথার উপরে যদি আমরা CH3 দিই, তখন এটার নাম হয়ে যাবে টোলুইন। কি হবে? টোলুইন। আর যদি OH দিই, মাথার ভিতরে যদি কি দিই, OH দিই, অর্থাৎ এভাবে যাবে OH দিই, তখন এটার নাম হবে ফেনল। কী হবে? ফেনল। এইভাবে ধাপে ধাপে প্রত্যেকটা জিনিসই আসবে, আর হেটারোসাইক্লিক যৌগ, এগুলি অ্যালিফেটিক সাইক্লিক যৌগ, অ্যারোমেটিক সাইক্লিক যৌগ, হেটারোসাইক্লিক যৌগ। এখন আমরা দেখব হেটারোসাইক্লিক যৌগ। এখন আমরা দেখব হেটারোসাইক্লিক যৌগগুলো হলো, আমরা যে অ্যালিফেটিক সাইক্লিক যৌগগুলো পড়েছিলাম, এই অ্যালিফেটিক সাইক্লিক যৌগগুলোর অনুরূপই, কিন্তু তার মাঝখানে কিছু অক্সিজেন, নাইট্রোজেন, সালফার মৌল যুক্ত হতে পারে। কি যুক্ত হতে পারে? অক্সিজেন, নাইট্রোজেন, সালফার মৌল যুক্ত হতে পারে। কীরকম যুক্ত হতে পারে? যেমন আগে ছিল আমাদের এই একটা যৌগ ছিল, এখানে ছিল CH2, তাহলে মাঝখানে যদি আমি এখানে যদি একটা অক্সিজেন যদি যুক্ত করে দিই, তো ইথিন অক্সাইড, তখন এটা মিথেন 2টা, তো এটার নাম হচ্ছে ইথিন অক্সাইড। এটার নাম হচ্ছে কি? ইথিন অক্সাইড। তাহলে এই যৌগটার নাম হচ্ছে ইথিন অক্সাইড। তার মানে কি? এটাকে হেটারোসাইক্লিক যৌগ।
যদি 5 বন্ডের যৌগ যদি আমি যদি একই নিয়মে যদি করে দিই, এখানে যদি আমি যদি যুক্ত করে দিই অক্সিজেন, এটা কি হয় CH2 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 CH2, তখন এইটার নাম হইতেছে অর্থাৎ কার্বন যদি হয় 4টা তা বিউটিন, কি হয় বিউটিন অক্সাইড, অথবা এটার নাম হইতেছে ফিউরান, কি হয় ফিউরান, কি হইতেছে এটার নাম ফিউরান। অর্থাৎ একাধিক যৌগ যখন যুক্ত থাকে সেটা হচ্ছে ফিউরান, আর এটা যদি সালফার যখন যুক্ত থাকে তখন হয় থায়োফিন। এই যৌগটার মধ্যে একই যৌগের মধ্যে যদি আমরা সালফার যদি যুক্ত থাকে, সালফার CH2 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 CH2, তখন এই যৌগটাকে বলে থায়োফিন, থায়োফিন, তখন যৌগটার নাম হয় কি থায়োফিন। অর্থাৎ এইভাবে প্রত্যেকটা যৌগ ধাপে ধাপে কী করবে যুক্ত হবে। এগুলো কি বলে ফিউরান, থায়োফিন, এগুলো এই যৌগগুলোকে বলে হেটারোসাইক্লিক যৌগ, হেটারোসাইক্লিক যৌগ। আরেকটা মজার ব্যাপার, যদি এন যদি বেজ যুক্ত হয়, এন বেজ যদি যুক্ত হয়, যেমন এইভাবে যদি আমি যদি এভাবে যে দিলাম, এইভাবে দিলাম, তাহলে এখানে যদি এন বেজ যুক্ত হয়, কী বেজ যুক্ত হয় এন বেজ যুক্ত হয়, তাহলে কত CH2 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 CH2, এখানে এই যে এন বেজ যুক্ত হওয়ার কারণে তখন এটা এই যৌগটার নাম হয়ে যাবে পিরিডিন, পিরিডিন, কিডিন পিরিডিন। এদেরকে সহজভাবে বলা হয় হেটারোসাইক্লিক যৌগ, হেটারোসাইক্লিক যৌগ। ওটা বুঝে গেছে ভিউয়ার্স? আর্টস নয় আর নয়, অন্য ক্লাসে আবার আমরা একটু দেখাবো না যদি সুন্দর করে। তবে এই অংশগুলো যদি বাসায় ভালো করে পড়া যায় তাহলে অবশ্যই কিছু অংশ জানা যাবে, এবং বিস্তারিত জানতে বুঝতে শিখতে হলে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলগুলো দেখতে হবে, দেখলে বুঝলে শিখতে পারবে। আচ্ছা।